গণ অভ্যুত্থান পরবর্তী অনেক কিছুই পরিবর্তন করে দিয়েছে। বাংলাদেশের মানুষ এখন নতুন রাজনীতিতে পা দিয়েছে, যার প্রমাণ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী যে কাজগুলো করছে সেই কাজগুলোর উপরে প্রভাবিত হয়ে সরকারি দলও তাদের ভিতরে সংস্কার করতে বাধ্য হচ্ছে। আমি এটাকে নেগেটিভলি দেখার চেষ্টা করি না, আমি এটাকে অবশ্যই পজিটিভ দেখতে চাই। যেমন আপনারা দেখেছেন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব তাদের একটি জাতীয় সমাবেশে বক্তব্য দিয়ে, যে বক্তব্যের সময় আমি উপস্থিত ছিলাম, সেই মঞ্চেই ছিলাম, সেখানে তিনি বলেছিলেন যে আমাদের কোনো নেতাকর্মী সংসদ সদস্য হলে ট্যাক্স ফ্রি গাড়িতে চলবে না, সরকারি কোনো প্লট বরাদ্দ নিবে না। এবং তিনি যখন এই বক্তব্য দিয়েছিলেন তখন তিনি কিন্তু মঞ্চে পড়ে যাওয়ার পরে এই বক্তব্য দিয়েছিলেন, মানে অন কাইন্ড অফ সেখানে কিন্তু তার হার্ট ব্লক হয়েছিল। সেই অবস্থায়ও জোর গলায় এই বক্তব্যটা জামাত ইসলামের আমির সাহেব দিয়েছিলেন, যিনি এখন সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা। তার এই বক্তব্যটা কতটা ইমপ্যাক্ট ফেলেছে সেটা আপনারা অনুধাবন করতে পারবেন এই জায়গাটায়, যে তার বক্তব্যের কারণে হয়তো জামাত ইসলামীর ৭৯ জন এমপি কিংবা আরো কিছু এমপি, মহিলা এমপি সবকিছু বেড়ে এটা যদি ১০০ কোটায়ও যায়, তো এই ১০০ জন এমপির গাড়ি বাড়ি না নেওয়ার মধ্য দিয়ে তো রাষ্ট্রের টাকা বাছাই হবে বা বেঁচে যাবে এমনটা না, বরং এইটার বক্তব্যের মধ্য দিয়ে টোটাল দুর্নীতিগ্রস্ত যারা এমপি হতে চান, টাকা পয়সা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন, এই বাড়ি কেনার জন্য ব্যস্ত হয়ে পড়েন, গাড়ি আনার জন্য লালায়িত হয়ে পড়েন, সেই সব এমপিদের কাঁধে কিন্তু একটা বড় ধরনের চট্টপাঘাত লেগেছে। এবং জনাব তারেক রহমান সাহেব, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, নবনির্বাচিত প্রধানমন্ত্রী, তিনি কিন্তু প্রথম বৈঠকে বলতে বাধ্য হয়েছেন যে বাংলাদেশে জাতীয়তাবাদী দলের কিংবা তাদের সাথে যারা নির্বাচিত হয়েছে তারা কেউ ট্যাক্স ফ্রি গাড়ি কিনতে পারবে না এবং সরকারি প্লট ফ্রিতে আর নিতে পারবে না। তাহলে জামাতের এই দেখানো পথটা বিএনপি অ্যাকসেপ্ট করাকে আমি পজিটিভলি দেখি, যে না, জামাত একা যে পরিবর্তন করবে সেই পরিবর্তনের ছোঁয়াটা তিনি নয়, শুধু রাষ্ট্রের প্রত্যেকটি কাঠামোতে এই ধাক্কাগুলো লেগে লেগে একটা সময় গিয়ে সত্যিকার অর্থে এই কাজগুলোর বিশাল আকারে ধারণ করবে, যে না, ও করতে দিচ্ছে না, আমিও করতে পারছি না, এখন আমি বাধ্য হয়ে করি না, বা জনগণকে সন্তুষ্ট করার জন্য করি না, কিংবা আমি জামাত করেছে তাই শিখে করি না, মানে যাই হোক না কেন, আপনি তো আলটিমেটলি গাড়িটা আর ফ্রি কিনতে পারছেন না এবং আলটিমেটলি আপনি প্লটটা আর নিতে পারছেন না। আমি এজন্য জামাতকে ধন্যবাদ জানাই। তার মানে জামাতকে দেখে বাংলাদেশের রাজনীতির একটা আমূল পরিবর্তনের সূচনা কিন্তু এই ট্যাক্স ফ্রি গাড়ি এবং প্লটের মাধ্যমে হয়েছে। বাংলাদেশে আমি বেশ কিছুদিন পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রীর অ্যাক্টিভিটিস ফলো করার চেষ্টা করছি। তার বক্তব্য, তার আলোচনা, তার দোয়া মুনাজাত, প্রত্যেকটি জায়গায় কিন্তু ধর্মীয় ভঙ্গিটার প্রকাশটা এখন জনগণের সামনে একটু হলেও আসা ধরছে। এবং যেটার জন্যই আমার লড়াইটা ছিল, যে বাংলাদেশে ডানপন্থীদের রাজনীতি ডানপন্থীদের কাছেই থাকতে হবে। যেমন গতকালকে শহীদ মিনারে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনিও মুনাজাত করেছেন, তসলিমা নাসরিনের খুব কষ্ট হয়েছে। আবার প্রধান বিরোধী দল এবং বিরোধী দলের নেতা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনিও মুনাজাত করেছেন। এই মুনাজাতটাই ওরা ওখানে হোক সেটা চায় না, ওরা চায় ওদের জায়গায় ওরা মানে ওইটাকে দখল করে ওই জায়গাটায় ওরা অবস্থান করবে কিছু গোষ্ঠী, বামতান্ত্রিক কিছু লোক, এবং তারা এটাকে তাদের সংস্কৃতি মনে করে। কিন্তু এটাতে একটা বড় ধরনের আঘাত করে দিয়েছেন বাংলাদেশের সরকারি দলের প্রধানমন্ত্রী, যিনি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, পাশাপাশি বিরোধী দলের আজকের সেখান থেকেও কিন্তু আজকের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি সেখানে উপস্থিত হয়ে এক ধরনের আঘাত করে দিয়েছেন। যারা উপস্থিত হোক সেটা চায় না, পাশাপাশি আবার মুনাজাত ধরে গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন। এই দুই জিনিসটি আমার কাছে ব্যাপকভাবে আলোচনার জন্ম দিয়েছে। তৃতীয় যে বিষয়টি আমি দেখলাম গত কয়েকদিন আগে জনাব তারেক রহমান সাহেবের একটা বক্তব্য, সে বক্তব্যটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করেছি।
তার এই বক্তব্যটাও আমার কাছে মনে হয়েছে আগের সেই রাজনীতির যে একটি বিরোধী মত দমন, বিরোধী মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চালানোর যে এক ধরনের প্রাইম মিনিস্টারের থেকেই এক ধরনের হিংসাত্মক বক্তব্য, সেটা ওনার ওই বক্তব্যে আমি পাইনি। যদিও ফিল্ডের পরিস্থিতি এখন পর্যন্ত পূর্ণাঙ্গ অনুকূলে নয় যে বিরোধী মতের মানুষরা স্বাধীনভাবে কাজ করতে পারছে, এটা আমি বলছি না, কিন্তু তার বক্তব্যটাকে অ্যাটলিস্ট আমি সেই জায়গাটায় যতটুকু দেখেছি সেটার মধ্যেও কিছুটা মনে হয়েছে যে সহনশীল মানসিকতা এবং সার্বজনীন চিন্তা নিয়ে আগানোর একটা মানসিকতা। আমি এটাই চাই যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি ক্ষমতায় আসুক কিংবা জামাত ক্ষমতায় আসুক, প্রত্যেকেই এই দেশের মানুষের অধিকার রক্ষার জন্য তার অবস্থান যেমন ক্লিয়ার করবেন, যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করছে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতা কর্মীরা নিরাপদে থাকবেন, সে হোক জামাতি সে হোক অন্য দলের। কিন্তু কারো উপরে আপনি ক্ষমতায় আসার কারণে চাপিয়ে দিয়ে তাকে জুলুম নির্যাতন স্টিম রোলার চালাবেন, হামলা করবেন, মামলা করবেন, বাড়ি গাড়ি দখল করবেন, এটার রাজনীতি আমার মনে হয় কিঞ্চিত হলেও অবসান হতে চলেছে। কারণ এর বিকল্প নেইও। যদি বিএনপি চায় যে যা ইচ্ছা তাই করবে, জামাতকে একেবারে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিবে, তাহলে বাংলাদেশে তাদের জন্য রাজনীতি করাটা কঠিন হয়ে যাবে। এবং আমি তো মনে করি যে বিএনপি ক্ষমতায় এসেছে ভালো কথা, সুষ্ঠুভাবে যতদিন চালাতে পারেন চালাবেন। নেক্সট নির্বাচনে জামাত বাংলাদেশের জনমানুষের দলে পরিণত হয়ে নির্বাচনের মাধ্যমেই কারো ধরনের প্রভাব ছাড়া তারা ক্ষমতায় এসে তাতে বিএনপির কোনো ক্ষতি নেই, বরং বিএনপি একজন বন্ধুসুলভ দল পেল, যেই দলটি বিরোধী দল হিসেবেও তাদেরকে সহযোগিতা করছে, আবার সরকারি দল হলেও অন্তত বিএনপিকে দেশ থেকে পালিয়ে যেতে হবে না, দেশে থাকবে, রাজনীতি করবে। কিন্তু যদি পরিস্থিতি এমন করেন যেটা পূর্বের সরকার করেছে, যে পালিয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছে, মানে তার কোনো বন্ধু নেই, তাহলে সেই রাজনীতি কিন্তু বাংলাদেশের জন্য শুভকর হবে না না না। অতএব এই কথাগুলো আমি কেন বলছি, আমাদের রাজনৈতিক পরিবর্তনটাই এখন দরকার ছিল, এবং সেই পরিবর্তনটা জামায়াত ইসলামের হাত ধরে শুরু হয়েছে, এটা স্বীকার করতেই হবে। কারণ এতটা বোল্ডলি সত্য কথা অনেকেই বলতে পারেন নাই। এই বছর বিএনপি স্বাভাবিকভাবেই রাষ্ট্র ক্ষমতায় বিনা লাইসেন্সে যাওয়ার কথা ছিল, কিন্তু এই যে কষ্ট করে তাকে যেতে হয়েছে, কারচুপির কথা বাদ দেন, বিভিন্ন পলিসির কথা বাদ দেন, স্বাভাবিক প্রক্রিয়াই আমি বললাম যে না, নির্বাচনে যা কিছু ঘটে তারপরেও তারা ক্ষমতায় এসেছে, বেশ ভালো কথা। এই আসতে তার যে কষ্ট ঘাম ঝরাতে হয়েছে, এই ঝরানোর মধ্য দিয়েই তাকে ক্ষমতায় আসাটা উচিত ছিল। কারণ ফ্রি লাইসেন্স পেয়ে আপনি ক্ষমতায় আসার রাজনীতি 5ই আগস্টের পরবর্তী সময়ে শেষ হয়ে গিয়েছে। 5ই আগস্টের পরবর্তী সময় আমরা এমন দেশ চেয়েছি, একজন ভিক্ষুকও যেন একজন প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়ে বলতে পারে আমার কার্ড কোথায়, আমার অধিকার কোথায়। আজকে আমি যেভাবে বুক ফুলিয়ে কথা বলছি, আপনি যাতে বুক ফুলিয়ে কথা বলতে পারেন, আমাদের দেশের প্রত্যেকটি নাগরিক যাতে কথা বলতে পারে, সেই পরিস্থিতি তৈরি করার জন্যই আমার আজকের মনে হয়েছে যে বাংলাদেশ জামাত ইসলাম সঠিক ভূমিকা রেখেছে এবং আগামী দিনেও কিন্তু এটা রাখবে। আগামী দিনের রাজনীতিটা খুব সহজেই কেউ পার পেয়ে যাবেন, সেই সুযোগটা আমার মনে হয় কোনো অবস্থায় সুযোগ থাকবে না। নির্বাচনের পরে যদি সঠিকভাবে দেশের মানুষের জনকল্যাণে এবং মানে নিজেকে মনে করেন যে আপনার জনপ্রিয়তা টিকিয়ে রাখতে চান, তাহলে জনবান্ধব হওয়ার বিকল্প কিচ্ছু নেই। যারা শর্টকামিং ইনকাম করে খুব সহজে কিছু আদায় করতে চান, তারা কিন্তু সেটা আর পাবেন না। আমি তারেক রহমান সাহেবের একটা বক্তব্য দেখলাম যে সম্ভবত মহানবীর জীবনের আলোকে তিনি সাম্য, ইনসাফ বা এই ধরনের ভালো কাজগুলো করতে চান। আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। এই যে মহানবীর জায়গাটা এসেছে, এর অর্থই হচ্ছে আপনার বিরোধী দলগুলো কিন্তু এমন জায়গায় সোচ্চার, তারা ন্যায়, ইনসাফ, সাম্য প্রতিষ্ঠার স্লোগান যখন রাস্তায় নিয়ে নেমেছে, তখন আপনি চাপে বাধ্য হচ্ছেন আপনার দলেরও এই বক্তব্যগুলোর, শব্দচয়নগুলোর পরিবর্তন করতে। এবং তাই হয়েছে। এই দেশে হাদী সাহেবের কবর জিয়ারত করতে যেমন জামাত ইসলাম তাদের শুরু থেকে তাদের সকল অ্যাক্টিভিটিসে ছিল,
ওই হাদির জানাজা না পড়তে পারলেও কিন্তু বাংলাদেশে এসে তারেক রহমান সাহেবকে তার কবরে গিয়ে শ্রদ্ধা জানাতে হয়েছে, দোয়া করতে হয়েছে। অতএব এই যে আমূল পরিবর্তন, এটাকে রক্ষা করতে হবে, এটাকে ছেড়ে দেওয়া যাবে না, এটাকে যে কোনো মূল্যে আপনাকে ধরে রেখে দেশকে বিনির্মাণ করে দিতে হবে। এখানে একটা কথা হচ্ছে যে আমি একটা ভালো কাজ চাই, এখন এই ভালো কাজটা কি শুধু আমার মাধ্যমে চাই? আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা সেটা বিশ্বাস করে না। তাদের বিশ্বাসের জায়গাটা হচ্ছে ভালো কাজটা সমাজের প্রত্যেকটি মানুষ থেকেই হওয়া উচিত। এবং আমার এই প্রেসারিং গ্রুপের কারণে যদি আরেকটা দলও এই ভালো কাজ করতে বাধ্য হয় এবং করে জনকল্যাণে কাজ করে, ধর্মের কল্যাণে কাজ করে, তাহলে বুঝতে হবে আমার দাওয়াতটা সঠিক। আর যদি আমি ছাড়া কেউ করতে না পারে, তাহলে বুঝতে হবে আমার দাওয়াতটা ইম্প্যাক্ট ফেলছে না। অতএব বাংলাদেশের রাজনীতির আমূল পরিবর্তনের জন্য জামাত ইসলামের যে প্রেসার গ্রুপ হিসেবে তারা কাজ করেছেন, এবং তারাও যে আর একটা দলের ভিতরে পরিবর্তনের জায়গাটা তৈরি করে দিচ্ছেন, সেটাকে আমি অবশ্যই হাইলি অ্যাপ্রিসিয়েট করি। এই বাংলাদেশের সবাই কিন্তু আমার মতো আপনার মতো দল করবে এমনটা না। কেউ বিএনপি করবে, কেউ জামাত করবে, কেউ ওই আগে যারা চলে গিয়েছেন, পালিয়ে গিয়েছেন, ওই দলটা করবে। দল মানুষ করতেই পারে, কিন্তু ওই দলের ভিতরে যদি সত্যিকার পরিবর্তনটা নিয়ে আসা যায়, তাহলেই আমাদের এই সমাজের পরিবর্তনটা হবে। আমাদের সেই জায়গা থেকে আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামী সঠিক জায়গায় রাজনীতিটাকে সঠিকভাবে করছে। কিন্তু এই সঠিক জিনিসটা জাতির কাছে উপস্থাপন করতে হবে যে ট্যাক্স ফ্রি গাড়ির প্লট ফ্রি না নেওয়া, এই ট্যাক্স ফ্রি গাড়ি না নেওয়ার উদ্যোক্তাকে, বক্তব্যকে, জনককে, এটা ডাক্তার শফিকুর রহমান, এটা জাতির কাছে প্রকাশ করতে হবে। কেন আজকের এই কথাটা বললাম? আজকের ভাষা শহীদদের এই যে অবদানের কারণে 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস আমরা পেলাম। এই জায়গাটায় যে লোকটি সবচেয়ে বড় অবদান রেখেছে, অধ্যাপক গোলাম আজম সাহেব, ইতিহাসের পাতায় তিনি থাকবেন এমন একজন মহান ব্যক্তি হিসাবে, যেটা ইতিহাস, দেশ, রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাই তাকে স্মরণ করবে। কিন্তু আপনাদের এই প্রচারণা যদি সীমাবদ্ধতায় চলে আসে, তাহলে সেটা কিন্তু বিকৃত ইতিহাস হিসাবে অন্য লোকেরা ব্যবহার করার চেষ্টা করবে। যেখানে গোলাম আজম বাংলাদেশের এই বাংলা ভাষার জন্য লড়াই করেছেন, ডাকসুর জিএস নির্বাচিত, যিনি না হলে আজকের এই ভাষা আন্দোলনটা হয়তো ফুললি সাকসেসফুল হতো না। সেই ব্যক্তির অবদানকেও আপনি জাতির কাছে প্রচার মাধ্যমগুলোতে যত কম করবেন, জাতি তত কম জানবে। এটাই বাস্তব সত্য কথা। সে কারণে আমি বলছি, আমাদের এই জনগণকে, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে জাতির সত্য বস্তুনিষ্ঠ রাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আরেকটা চেতনা হচ্ছে যে এই ডান চেতনার যে রাজনীতির সূচনা হয়েছে, এটা যাতে কোনো বাম চক্রের হাতে সীমাবদ্ধ না হয়। তাহলে কিন্তু বিএনপি ধরা খাবেন, অন্য যে কোনো রাজনৈতিক দল ওই চিন্তার আলোকে চললে তারাও ধরা খাবেন। ডানপন্থী মানুষরা সরকারি দলে যাক, ডানপন্থী মানুষরাই বিরোধী দলে থাকুক, এটাই আমার প্রত্যাশা। আপনি থাকেন কিংবা আমি থাকি, কিন্তু আমি আপনি দুজনেই ধ্বংস হয়ে দেশটা ক্ষতিগ্রস্ত হোক, সেটা কোনোদিন চাই না। আসুন এই বাংলাদেশের জন্য আমাদের এভাবেই করে প্রতিযোগিতার রাজনীতিতে টিকে থাকি, ভালো মানসিকতার রাজনীতিগুলোকে এস্টাবলিশ করি। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।